স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। আজ জানাবো রাজশাহী বিভাগের জেলাগুলোর খবর, সঙ্গে থাকছি শারমিন মাহমুদ। অপরাধমূলক কর্মকাণ্ড শূন্যের কোটায় নামিয়ে আনতে 2022 সালে রাজশাহী নগরীতে বসানো হয় অন্তত 500 সিসি ক্যামেরা, কিন্তু 2024-এর জুলাই আন্দোলনের সময় নষ্ট করা হয় সবগুলো। 10 মাস পেরিয়ে গেলেও সেগুলো পুনঃস্থাপনের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন নগরবাসী। অপরাধমূলক কর্মকাণ্ড শূন্যের কোটায় নামিয়ে আনতে 2022 সালে রাজশাহী নগরীর 25টি পয়েন্টে অন্তত 500 সিসি ক্যামেরা চালু করে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে মেট্রোপলিটন পুলিশ ও সিটি কর্পোরেশন। কিন্তু 2024 সালের জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজশাহী নগরীর মোড়ে মোড়ে স্থাপন করা এসব ক্যামেরাগুলো অচল হয়ে পড়ে। লুটপাট করা হয় মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে স্থাপন করা সার্ভার রুমটিও। ফলে লাখ লাখ টাকার এই সিসি ক্যামেরা প্রকল্প থমকে যায় গত 9 মাস আগেই। গত কয়েক মাসে নগরীতে উল্লেখযোগ্য হারে বেড়েছে ছিনতাই, ইফটিজিং, চুরি, মারামারি, এমনকি হত্যাকাণ্ডের মতো ঘটনাও, যার অধিকাংশ অপরাধী শনাক্ত করতে পুলিশ বিভাগকে নিতে হচ্ছে বাড়তি চাপ। নির্ভর করতে হচ্ছে বাসাবাড়িতে লাগানো ব্যক্তিগত ক্যামেরার ওপর। নগরবাসী বলছে, রাস্তাঘাটে চলতে রীতিমতো শঙ্কায় পড়ছেন তারা। নগরীতে শান্তি ফেরাতে এই নষ্ট ক্যামেরাগুলো সচল করে অপরাধ কমানোর দাবি তুলেছেন তারা। এই এরিয়াগুলোতে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা ছিল, কিন্তু বর্তমানে এই ক্যামেরাগুলো অকার্যকর হয়ে গেছে। এখন অকার্যকর হওয়ার কারণে বিভিন্ন জায়গাতে ইফটিজিং থেকে শুরু করে বিভিন্ন রকমের হানাহানি, মারামারি ছড়িয়ে পড়ছে। রাজশাহীতে আরএমপির প্রচুর ক্যামেরা ছিল, এগুলা আসলে প্রচুর ভাঙচুর হয়েছে পট পরিবর্তনের কারণে। এগুলো আমরা চাই যে এগুলো যত তাড়াতাড়ি সম্ভব এগুলো ঠিক করুক, কারণ রাস্তাতে প্রচুর চুরি ছিনতাই, রাজশাহী শান্তিনগরীতে চুরি ছিনতাই অনেক বেড়ে গেছে। আমি মনে করি যে আমাদের নগরবাসী শান্তির শহরে শান্তি ফিরে আসার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যে অবিলম্বে প্রত্যেকটা মোড়ে মোড়ে যেভাবে ক্যামেরাগুলো লাগানো ছিল সেগুলো লাগানো উচিত। সুশাসন বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়ন করতে সিটি কর্পোরেশন ও পুলিশ বিভাগের পাশাপাশি নাগরিকদেরও যুক্ত করা যেতে পারে। তাতে অন্তত শৃঙ্খলা ফিরবে নগরীতে। আমরা মনে করি যে পুলিশ যদি জনগণের হয়, এটি যদি তারা বিশ্বাস করে, তাহলে নাগরিকদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং এই রাখার ক্ষেত্রে একদিকে যেমন সিটি কর্পোরেশন এবং আরএমপি তাদের যদি একটি যৌথ প্রচেষ্টা এবং একটা কোঅর্ডিনেশন, একটা সমন্বয় করে যদি এই কাজটি করে এবং সেই জায়গায় যদি নাগরিকদেরকেও যদি যুক্ত করে, তাহলেই কিন্তু আমাদের যে এই যে নিরাপদ জীবনের কথা বলছি, এটা নিশ্চিত করা অনেকাংশেই সম্ভব। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, শিগগিরই নগরীর অতি গুরুত্বপূর্ণ 10টি পয়েন্ট চিহ্নিত করে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে। এগুলো আবার রিপ্লেস করতে এটা একটা বড় একটা বাজেটের বিষয়। আমরা সিটি কর্পোরেশনকে অনুরোধ করেছি, চিঠি দিয়েছি, ওনারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে, বাট এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা প্রাথমিকভাবে 10টা গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনকে আমরা চাচ্ছি যে সিসি ক্যামেরার আওতায় আনতে। তার ছাড়াই এই সিসি ক্যামেরাগুলো ইন্টারনেটের মাধ্যমে সার্ভার রুমে ডাটা পৌঁছে দিত। মোড়ে মোড়ে পয়েন্ট স্থাপন টাওয়ার এবং যন্ত্রাংশ এখনও অক্ষত রয়েছে, শুধু ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জয়পুরহাটে জেলা পরিষদের অব্যবস্থাপনায় সরকারি পুকুরের মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে। এলাকাবাসীর বাধার মুখে মাটি খনন বন্ধ করেছে কর্তৃপক্ষ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পরিষদের। জয়পুরহাটের আক্কেলপুরে জেলা পরিষদের সরকারি একটি পুকুর মাছ চাষের জন্য ইজারা দেন হাবিবুর রহমান নামের এক ব্যক্তিকে। হঠাৎ করে আক্কেলপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও স্থানীয় বাসিন্দা আবু তালেব সেই পুকুরটিতে অবৈধভাবে ডেকু মেশিন দিয়ে গভীর করে শুরু করেন মাটি বিক্রয়। এতে চরম হুমকিতে পড়েন ওই এলাকার মানুষ। এক পর্যায়ে প্রশাসনকে মৌখিক অভিযোগ করেন এলাকাবাসী। পরে অভিযোগের ভিত্তিতে জেলা পরিষদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এমন পরিস্থিতিতে এলাকাবাসীর চলাফেরা সহ বাড়িঘর হুমকির মুখে। আমরা এখানে চলাফেরা করি, যেভাবে খুঁড়তেছে এখানে আমরা মাপছি পার থেকে নিচ পর্যন্ত 18 ফিট হয়ে গেছে। অনেক বসবাস করতেছে, বাড়িঘর আছে, এই বাড়িঘরগুলো ভেঙে যাবে পুকুরের পার থেকে। মাটি কাটলে আমাদের অসুবিধা, পুকুর গভীর হয়ে যায়, আমাদের বাচ্চা কাচ্চা বসত করি আমরা, যদি বাচ্চা কাচ্চা পরে তো আমার বাচ্চা কাচ্চা পাওয়া যাবে না, গরু গাছের পোলে উঠবে না। পাড়টা ভালো করে বাঁধে দেয়নি, যদি পানি আসে আমাদের এখানে থাকা তো সমস্যা হবে, পাড়টা ভালো করে না বাঁধবে। নিয়ম মেনে মাটি কাটছেন বলে জানান অভিযুক্ত বিএনপি নেতা। এই পুকুরটা
সরকার অনুমোদিত 7 ফিট গভীর করার কাগজপত্র নিয়ম অনুসারে আছে, আমি সেই মোতাবেক কাজ করতেছি। পার বান্ধিছি, পারে 2-1 জায়গাতে একটু ডিস্টার্ব আছে, আমি সম্পূর্ণ 4টা পার ঠিকঠাক করে দিব। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, এলাকাবাসীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আশ্বস্ত করে প্রশাসনকে অবহিত করেছি। গতকাল রাত্রে রাত 10টার দিকে খবর পাই যে পুকুরের মাটি খনন করে রাস্তার পার বাধা হচ্ছে না। এসে কাজগুলো জনগণের আশ্বস্ত করি যে পুকুরের পার বাধায় তারা মাটি খনন করবে। তদন্তে প্রমাণ মিললেও সঠিক সদুত্তর দিতে পারলেন না জেলা পরিষদের সার্ভেয়ার। উনি মূলত জেলা পরিষদ থেকে পুকুরটি লিজ নিয়েছিলেন। জেলা পরিষদের অনুমতি ব্যতীত ওখানে মাটি কাটা বা যে কোনো কিছু করা, এটা হচ্ছে লিজের সত্ত্ব ভঙ্গ। এখন চিফ স্যার আগামী রোববার অফিস করবেন, আমরা ইনশাল্লাহ ওনার বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা আছে এটা আমরা গ্রহণ করব। কোনো গ্রামবাসী এখন পর্যন্ত আমার সাথে যোগাযোগ করেনি, 1 আর 2 অলরেডি কিন্তু আমরা কাজটা বন্ধ করে দিয়েছি। কাজটা বন্ধ না করলে কাজ চলতে থাকতো এবং এখনও কিন্তু সেটা জব্দ অবস্থায় আছে মালামালগুলো। সুতরাং আমি গ্রামবাসীকে আশ্বস্ত করতে চাই, এটা আসলে মানে আইনের বাইরে কোনো কাজ হবে না। ক্ষমতার দুঃসাহসিক কর্মকাণ্ডে এলাকাবাসী হুমকিতে, তাই মাটি খেকো নেতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সিরাজগঞ্জের যমুনার চরে এখন আবাদ হচ্ছে নানা রকম ফসল, কিন্তু চরের যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ফসলের কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না এখানকার কৃষকরা। সিরাজগঞ্জের যমুনার চর এখন সবুজের চরে ঢাকা এক বিস্তীর্ণ জনপদ। আগে এ সকল চরে শুধুই ছিল ধুধু বালুচর, কিন্তু সম্প্রতি যমুনা নদীর সিরাজগঞ্জ সদর, কাজীপুর, চৌহালি পর্যন্ত বিস্তীর্ণ চরে এবার চাষ হয়েছে ধান, পাট, গম, ভুট্টা, সবজি সহ নানা ধরনের ফসল। নদী ভাঙন কবলিত কৃষকদের চোখে মুখে যেন স্বস্তির পরশ দিচ্ছে এসব ফসল। আবাদের মধ্যে ভুট্টার আবাদ বেশি, শস্যের আবাদ যারা করছে তা করে বেশি। বেগুনের টাল হয়েছে, মরিচের টালও হয়েছে। চরের কৃষি আবাদকে আরো সমৃদ্ধ করতে কৃষি ঋণের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ও বাজার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান এ অঞ্চলের কৃষকরা। বিভিন্ন ফসল আমরা আবাদ করি, কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো কি যে প্রত্যন্ত এলাকা, এখান থেকে আমরা যোগাযোগ ব্যবস্থায় জন্য আমরা বাজারজাত করতে পারি না। বিভিন্ন ফসলের ইনশাআল্লাহ হতেছে, তো এখানে যোগাযোগের রাস্তা তো তেমন নাই, এই যাতায়াতে কষ্ট, মানুষের মালামাল নেওয়া কষ্ট, কেয়ারিং খরচা করা কঠিন। চরের ফসল উৎপাদন বৃদ্ধি ও ফসলের ন্যায্য মূল্য সহ বাজার ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে বলে জানান কৃষি বিভাগের 2 কর্মকর্তা। চেষ্টা করছি কৃষি বিভাগ থেকে আমাদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে আমাদের কৃষক ভাইদের সম্যক ধারণা দেওয়ার জন্য। এর বাইরেও কৃষি পুনরুদ্ধার আমাদের সারা বছর বিভিন্ন ধরনের বিভিন্ন ফসল আমরা পুনরুদ্ধার দিয়ে থাকি। খুশি হবেন যে আমাদের একটা পার্টনার প্রকল্প আছে, তারপর চর উন্নয়ন প্রকল্প আছে। এগুলোর মাধ্যমে চরের কৃষকদেরকে সমিতির মাধ্যমে একটা নির্দিষ্ট পয়েন্টে তাদের পণ্যগুলোকে জমায়েত করে সেখান থেকে তারা যেন কোনো মানে আড়তে দিতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। বসতভিটা হারিয়েও এখানকার উৎপাদিত ফসল দিয়ে চলছেন যমুনা চরের কৃষকদের জীবন জীবিকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গরু পালন ও সমন্বিত কৃষি খামার করে সফলতার মুখ দেখেছেন নাটোরের নাসির উদ্দিন, যেখানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অনেকের। তার এমন সফলতা দেখে অনেকেই উদ্যোক্তা হতে আগ্রহী হয়ে উঠেছেন। অনার্স পাশ করার পর 2017 সালে 2টি গরু নিয়ে খামারের যাত্রা শুরু নাটোরের বাসিন্দা নাসির উদ্দিনের। বর্তমানে ছোট বড় মিলিয়ে তার খামারে রয়েছে 22টি গরু। এর পাশাপাশি বেশ কয়েক বিঘা জমিতে কলাবাগান ও পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছেন তিনি। গরু পালন ও সমন্বিত খামার করে মাসে প্রায় 70 থেকে 80 হাজার টাকা আয় করছেন সফল এই উদ্যোক্তা। বাসায় জানালাম যে আমি গরু লালন পালন করতে চাই, তখন আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দেয়। সেই সাপোর্ট অনুযায়ী আমি গরু পালন করি। আর পাশাপাশি আমার হলো পুকুর আছে, যেখানে কিছু মাছ চাষ করি। তার খামারে কর্মসংস্থান হয়েছে অনেকের। তাছাড়া তাকে দেখে উৎসাহী হয়ে অনেকে এখন গরুর খামার ও সমন্বিত কৃষি খামার করতে আগ্রহী হচ্ছেন। মামার এই গরুর খামার দেখার পরে দেখে আমি 5টা গরু দিয়ে একটা খামার শুরু করেছি। মোটামুটি 5টা গরুর থেকে আমার সংসার চলে। এখানে আমি মাসিক বেতন পাচ্ছি 16,000 টাকা।
এতে আমার মোটামুটি সংসার ভালোভাবে চলতেছে। এমন উদ্যমী উদ্যোক্তাদের হাত ধরে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের যুবক আব্দুল আলিম। বাড়িতেই নিজ খামারের গরুর গোবর ও কেঁচো ব্যবহার করে জৈব সার তৈরি করছেন তিনি, যা থেকে মাসে আয় করছেন লাখ টাকারও বেশি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার যুবক আব্দুল আলিম থাকতেন কুয়েতে। 2024 সালে ফিরে আসেন দেশে। প্রথমে 14টি গরু নিয়ে গড়ে তোলেন গরুর খামার। পরে ইউটিউবে ভার্মি কম্পোস্টের নানা সফলতার গল্প দেখে অনুপ্রাণিত হয়ে গোমস্তাপুর উপজেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে 2024 সালে গড়ে তোলেন কেঁচো সার তৈরির খামার। এর পরের গল্পটা শুধুই সামনে এগিয়ে চলার। যখন আমাকে প্রথম অবস্থায় বলে তখন আমি নিজেও আমি এর সার সম্বন্ধে এত জানতাম না, আমিও বাইরে ছিলাম বা জৈব সার সম্বন্ধে আমার ছিল না। যখন আমি দেখি এ পেশাটা করলে লাভবান হওয়া যাবে, আমার নিজস্ব কিছু বাগানের প্রজেক্টও আছে, আর পাশাপাশি মানুষজনকে দিয়ে সহযোগিতা করে যেন লাভবান হওয়া যায়, এজন্যই আমি নিজে আগ্রহী হয়েছি। আব্দুল আলিমের খামারে বর্তমানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে 10 জন নারী পুরুষের। বেতন হিসাবে আমার সংসার 10,000 টাকা মাসে বেতন পাই। আমার বেতন দিয়ে আমি সংসার চালাই। দূরে না যায় বাড়ির পাশে কাজটা করি, সুযোগ সুবিধা আমাদেরও ভালো হয়। এখানে কাজ শিখছি আবার কাজ করছি, এখানে বেতন পাই। বেতনটা নিয়ে স্বামী সংসার নিয়ে ছেলে পেলে নিয়ে সংসারে কাজে লাগাই। বর্তমানে কেঁচো সার তৈরির খামার থেকে আব্দুল আলিম প্রতি মাসে উৎপাদন করছেন 200 মণ কেঁচো সার, আর তা থেকে প্রতি মাসে আয় করেন লাখেরও বেশি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বগুড়ায় হয়ে গেল 2 দিনব্যাপী প্রাণী সম্পদ উন্নয়ন ও উদ্যোক্তা মেলা 2025। মেলায় ডেইরি খাতের 24 জন সফল উদ্যোক্তা অংশ নিয়েছিলেন। তাদের উৎপাদিত নিরাপদ পণ্য পরিদর্শন করতে এসেছিলেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আফসানা নীরার তৈরি মাংসের আচারের স্বাদ নিতে প্রাণী সম্পদ উন্নয়ন ও উদ্যোক্তা মেলায় ভিড় করছেন দর্শনার্থীরা। সুস্বাদু মাংসের আচার তৈরির পর অনলাইনে বিক্রি করে স্বনির্ভর হয়েছেন আফসানা নীরা। নিজস্ব কোনো আউটলেট না থাকায় সরাসরি গ্রাহকদের কাছে আচার বিক্রির সুযোগ হয়নি তার। বলছেন, মেলায় অংশ নেওয়ায় তার পরিচিতি বেড়েছে কয়েক গুণ, যেটি আগামীতে তার ব্যবসার প্রসারে কাজে লাগবে। প্রচারেই প্রসার বাড়ে আসলে। তা আমি মনে করছি যে এই মেলাটার হওয়ার পরে আমার পরিচিতি যা আছে এর থেকে আরও দ্বিগুণ হবে। আফসানা নীরার মতো ডেইরি খাতের 24 জন সফল উদ্যোক্তাকে নিয়ে বগুড়ায় হয়ে গেল 2 দিনব্যাপী প্রাণী সম্পদ উন্নয়ন ও উদ্যোক্তা মেলা। নিরাপদ খামারের মডেল, আধুনিক যন্ত্রপাতি, আঞ্চলিক ভেটেরিনারি ল্যাব, গবাদি পশুর খাদ্য, দুগ্ধজাত পণ্য, মাংস প্রক্রিয়াজাতকরণ ও ডেইরি যন্ত্র সামগ্রী বিক্রেতারা এসেছিলেন মেলায়। আগত দর্শনার্থী এবং উদ্যোক্তাদের পরিকল্পনা ভাগাভাগির মাধ্যমে প্রাণী সম্পদ খাতের টেকসই উন্নয়ন ও বাজার সম্প্রসারণ হবে বলে মনে করছেন তারা। মেলাতে অংশগ্রহণ করলে লোকজনের সাথে যোগাযোগ বৃদ্ধি হয়, অনেক লোকজনের সাথে দেখা হয়, অনেক উদ্যোক্তার সঙ্গে দেখা হয়। এই যন্ত্র অংশগুলো যে উদ্ভাবন হয়েছে কিন্তু অনেকে জানে না যে এটা এই কাজে ব্যবহার হয়। এই জিনিসটা জানানোর জন্য, বিশেষ করে সবাইকে এটা জানানোর জন্য প্রদর্শনীর জন্য নিয়ে আসছি। আরএমটিপি প্রকল্পের আওতায় বগুড়া শহরের বনানীতে গ্রাম উন্নয়ন কর্ম গাক আয়োজন করে 2 দিনব্যাপী এই মেলার। ডেইরি খাতের উদ্যোক্তাদের উৎপাদিত নিরাপদ পণ্য পরিদর্শন করেন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। অনেক উপকারে আসবে এই মেলা, বিশেষ করে ক্ষুদ্র খামারে যারা আছে তাদের জ্ঞান অর্জনের জন্য, খামার পরিচালনা করার জন্য এটা অনেক কাজে আসবে। প্রাণী সম্পদ উদ্যোক্তা উন্নয়ন মেলা যে গাক আয়োজন করেছে এখানে, সেটা শুরু থেকেই আমাদের সাথে কথা হয়েছে, আমরা এসেছি সে কারণেই। এবং তাদের যে কার্যক্রম, সমস্ত কার্যক্রম প্রাণী সম্পদ বিভাগ বগুড়ার নখদর্পণে তারা আমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে কাজ করে, আমাদের পরামর্শ নেয় এবং আমরাও আমাদের কার্যক্রমের ক্ষেত্রে তাদের সাথে পরামর্শ করে আমরা কাজ করি। মেলায় অংশগ্রহণকারী প্রত্যেক উদ্যোক্তাকে নিজ নিজ ব্যবসার শুরুতেই আরএমটিপি প্রকল্প থেকে আর্থিক সহযোগিতা করেছে গাক। এসব উদ্যোক্তাদের উৎপাদিত মাংস ও দুগ্ধজাত পণ্য জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক বাজারেও। শিক্ষিত তরুণরা ডেইরি খাতে উদ্যোক্তা হতে চাইলে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে গাক। ক্ষুদ্র খামারিদেরকে ট্রান্সফর্ম করছি এবং নিরাপদ করার জন্য আমরা তাদেরকে বিভিন্ন রকমের পরামর্শ, কারিগরি সহায়তা ও প্রযুক্তি ইত্যাদি সহায়তা দিচ্ছি এবং সাপোর্টও দিচ্ছি। নানা রকমের
যে মেডিসিনের যে সাপোর্ট, অ্যানিম্যাল মেডিসিন বা অ্যানিম্যাল হেলথ, এই সাপোর্টগুলো আমরা দিচ্ছি। আপনারা যদি উদ্যোক্তা হন সেই ক্ষেত্রে আমরা সকলকে এই সহায়তা দিতে পারবো এবং এই ক্ষেত্রে আমাদের প্রতিনিয়তই নতুন নতুন প্রজেক্ট আমরা সম্প্রসারণ করছি। বগুড়ায় প্রাণী সম্পদ খাতের উন্নয়ন ও বাজার সম্প্রসারণে কাজ করছে আরএমটিপি প্রকল্প। গেল 3 বছরে প্রায় 27,000 উদ্যোক্তা ও কৃষকের সাথে কাজ করে নিরাপদ পণ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রকল্পটি। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।